প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিট 4 এর আরেকটি নতুন টপিক যেটা আজকে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে সুলতানি যুগের ইকতা ব্যবস্থা এবং মুঘল যুগের মনসবদারি ব্যবস্থা। এটাকে দুটি পার্টে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সুলতানি যুগের ইকতা ব্যবস্থা সেটা আলোচনা করব। সেখানে আমরা ইকতা ব্যবস্থাটা কি, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি কি, এবং সুলতানি যুগে বিভিন্ন রাজার সময়ে যে ইকতা ব্যবস্থার যে বিবর্তন ঘটেছিল সেই দিকগুলো আমরা আলোচনা করব। এবং পরে আমরা মনসবদারি ব্যবস্থা এবং মনসবদারি ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। সুলতানি যুগের ইকতা ব্যবস্থা। সুলতানি যুগ ইকতা ব্যবস্থা মানে হচ্ছে সুলতানি যুগে এই ইকতা ব্যবস্থা যে প্রবর্তন হয়েছিল এটা দেখে আমরা বুঝতে পারছি। অর্থাৎ সুলতানি যুগ বলতে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ এই সময়টাকে আমরা সুলতানি পিরিয়ড হিসাবে আমরা ধরে থাকি। অর্থাৎ দাসবংশের প্রতিষ্ঠা থেকে মোগল যুগের যে উত্থান সেই পর্যন্ত আমরা সুলতানি যুগ হিসাবে ধরে থাকি। তো দেখো যে এই সুলতানি যুগে ইকতা ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। সেটা হচ্ছে কার সময়ে? সেটা হচ্ছে ইলতুৎমিশের সময়ে। কার সময়ে? ইলতুৎমিশ। তো এই ইলতুৎমিশের সময়ে ইকতা ব্যবস্থা প্রবর্তন হয়েছিল ভারতে প্রথম, কিন্তু এর আগে খলিফা মুক্তদি তিনি ছিলেন এই ইকতা ব্যবস্থার প্রবর্তক। তো এবার আমরা যে ইকতা ব্যবস্থাটা কি সেটা আমরা দেখব। তো ইকতা প্রথা, ইকতা কথার অর্থ হচ্ছে সমর্পিত জমি। ইকতা কথার অর্থ কি? সমর্পিত জমি সমর্পিত জমি বা জায়গির এটা বলা যেতে পারে। অর্থাৎ যাকে এই জমি প্রদান করা হতো তাকে বলা হতো ইকতাদার, আর যিনি জমি দান করতেন তিনি হচ্ছেন ইকতা দাতা। ইকতা দাতা কে ছিলেন? স্বয়ং সুলতান। তো এবার হচ্ছে কথা, কেন এই ইকতা দান করা হতো বা এই ইকতা কাদেরকে দান করা হতো? তো সুলতানি যুগে দেখো যে প্রশাসনিক যে কাঠামোটাকে মজবুত করার জন্য কিছু শর্ত ও কাজের বিনিময়ে এই ইকতা দান করা হতো। ইকতা অর্থাৎ হচ্ছে জমি, সব কিছু জমি দান করা হতো কিছু শর্ত এবং কাজের বিনিময়ে। আবার অন্যভাবে যদি বলা যায় যে সুলতানি সময়ে এই সময়ে সুলতানগণ যে তাদের কাজের বিনিময়ে অর্থ দিতে হতো, সেই অর্থ সেটা দান না করে কিছু জমি এই সেনাপ্রধান বা আধিকারিকদেরকে জমি প্রদান করা হতো। তো যাদেরকে জমি প্রদান করা হতো তাদেরকে বলা হতো ইকতাদার। তো এই ইকতাদার যারা, তারা যে জমিটা দেওয়া হতো তাদেরকে এই জমির যে রাজস্ব আদায়ের অধিকার তাদের থাকতো, এবং যে রাজস্ব তারা লাভ করত সেই রাজস্ব দিয়ে
একদল দক্ষ সৈন্যবাহিনী তারা গড়ে তুলতো। আর এই সৈন্যবাহিনীর সমস্ত কিছু ভরণ পোষণের দায়িত্ব এই রাজস্ব থেকেই মেটাতো। আর বর্ধিত যে অর্থ সেটা সুলতানি রাজকোষাগারে পাঠানো হতো। তো এই ছিল যে ইকতা ব্যবস্থা। আর এই ইকতা ব্যবস্থাটা ছিল সুলতানি যুগের অর্থনৈতিক, সামরিক এবং প্রশাসনিক সমস্ত ক্ষেত্রে মূল ভিত্তি। অর্থাৎ এর মাধ্যমে সুলতানি যুগের শক্তিটা সেটা বোঝা যেত এই ইকতা ব্যবস্থার মাধ্যমে। তার কারণ প্রত্যেক ইকতাদার যে সৈন্যবাহিনী গড়ে তুলত, এই সৈন্যবাহিনী আপৎকালীন রাজা তাদের কাছ থেকে সাহায্য নিত, আর এই সৈন্যবাহিনী ইকতাদাররা তাদেরকে পাঠাতে বাধ্য হতো। তো এই সমস্ত যে শর্ত, যারা সমস্ত কিছু মেনে নিত, তাদেরকে রাজা যে ইকতা প্রদান করে থাকতো। তো এই যে ইকতা যে ব্যবস্থাটা, সেটা সুলতান ইলতুৎমিশ এর সূচনা করেছিল ভারতে প্রথম, এবং তার পথ ধরেই অন্যান্য সুলতানগণ এই ইকতা ব্যবস্থাটার বিবর্তন ঘটিয়েছিল। কারো সময় প্রকোপ আকার ধারণ করেছিল, কারো সময় কিছু পরিবর্তন হয়ে আবার সে ক্ষমতা, ইকতাদারদের ক্ষমতা লোপ পেয়েছিল। এই ধরনের অনেক পরিবর্তন দেখা গিয়েছিল। তো সেই দিকগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে আগে আমরা যে ইকতা প্রথাটা কি সেটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে এই যে ইকতা ব্যবস্থা, যে সংজ্ঞাটা আমি দিলাম যে ইকতা প্রথাটা কি বা কার সময় হয়েছিল, এবার আমাদের জানতে হবে যে এই ইকতা ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্যগুলো কি? তাহলে বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তাহলে যে ইকতা ব্যবস্থা সম্পর্কে আমাদের যে সঠিক ধারণাটা সেটা আমাদের চলে আসবে। তো তাহলে আমরা একে একে এই ইকতা ব্যবস্থার যে বৈশিষ্ট্যটা কি সেটা আগে আমরা জানবো, তাহলে আমরা এই ইকতা ব্যবস্থা সম্পর্কে যে আমাদের যে সঠিক যে ধারণাটা সেটা একেবারে ক্লিয়ার হবে। দেখো, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সেগুলো আমরা দেখব। দেখো, প্রথমেই রয়েছে ভূখণ্ড বন্টন। তো ইকতা ব্যবস্থার যে সংজ্ঞা, ইকতা প্রথার যে সংজ্ঞা, তখনই আমি বললাম কি যে সুলতানগণ কিছু শর্ত কাজের বিনিময়ে বা তাদের বেতন, যে নগদ অর্থে যে বেতন দিতে হতো, বেতনের পরিবর্তে ইকতা বা কিছু জমি দান করত। তো তাহলে দেখো, এক্ষেত্রে যে জমিগুলো তাদেরকে দেওয়া হতো, তাহলে সেটা হচ্ছে ভূখণ্ড বন্টন করা হতো। একটা সুলতানি সাম্রাজ্যে যে জমির মালিক ছিল কে? সুলতান। সুলতান ছিল সমস্ত জমির মালিক, জমির মালিক। তো প্রশাসনিক যে আধিকারিক বা প্রধান যে সেনাপতি, তাদেরকে এই বেতনের পরিবর্তে তাদেরকে জমি প্রদান করা হতো। আর এই জমিগুলো, কোন জমিগুলো দেওয়া হতো? সেগুলো হচ্ছে যেগুলো যে খাস জমি নয়, সেই সমস্ত জমিগুলো এখানে প্রদান করা হতো। তাহলে দেখো যে এই জমিগুলো যখন তাদেরকে দেওয়া হতো, তখন সেটা কিন্তু ভাগ করে দেওয়া হতো। তো এখানে বন্টনের মাধ্যমে তাদেরকে, ভূখণ্ড বন্টনের মাধ্যমে তাদেরকে জমি দেওয়া হতো। আর এই সেই জমির তারা মালিক শ্রেণীতে পরিণত হয়েছিল। অত সেই জমি থেকে তারা রাজস্ব বা ভূমিকর তার আদায় করতে পারত। তাহলে ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে ভূখণ্ড বন্টন করে তাদেরকে দেওয়া হতো। অতএব ভাগ করে তাদেরকে জমি ভাগ করে বুঝিয়ে দেওয়া হতো। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে ইকতা ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্য ছিল ভূখণ্ড বন্টন। এখানে শুধুমাত্র যে জমি দিয়ে দিলাম, কোনো কিছু উল্লেখ করা হলো না সেটা নয়, তার জমি সঠিক কত পরিমাণ তাকে জমি দেওয়া হলো সেটা একেবারে উল্লেখ করে দেওয়া হতো। আর সেই জমির রাজস্ব কালেকশন করার দায়িত্ব যাদের হাতে থাকতো, তারা হচ্ছে মাপ্তি বা ইকতাদার, তাদের হাতে এই দায়িত্ব থাকতো। এই ইকতাদারকে আবার বলা হতো ওয়ালি বা উলিয়াত। ওয়ালি বা উলিয়াত।
এই হিসাবে তাদেরকে উল্লেখ করা হতো, বা আবার মাপথি সেটাও বলা হতো মাপথি। তাহলে এত কিছু নামে ডাকা হতো ইকতাদারদের। তো ইকতার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হিসাবে আমরা যে ভূমি বন্টন এটাকে আমরা বলতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে দেখবো। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে খালিসা বহির্ভূত জমি প্রদান। তাহলে সুলতানি সাম্রাজ্যে যে জমি বন্টন করা হতো সেখানে যে দোয়াব অঞ্চলের অন্তর্ভুক্ত গঙ্গা ব্রহ্মপুত্র যে দোয়াব অঞ্চল যেখান থেকে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হতো সেই সমস্ত জমিগুলোকে খাস জমি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ যে রাজ সাম্রাজ্যের কাছাকাছি যে জমিগুলো সেগুলোকে খাস জমি হিসাবে চিহ্নিত করা হয়েছিল, এবং সাম্রাজ্যের যে দূরবর্তী যে জমিগুলো সেগুলোকে ইকতা জমি হিসাবে প্রদান করা হতো, অর্থাৎ ইকতা হিসাবে সেগুলোকে দেওয়া হতো। তো সেই হিসাবে বলা হচ্ছে যে ইকতা ব্যবস্থার প্রধান অন্যতম বৈশিষ্ট্য হিসাবে বলা হয় যে খালিসা বহির্ভূত জমি, খালিসা বা খাস জমি যেগুলো নয় সেগুলোকে ইকতা হিসাবে দান করা হতো। খালিসা জমি এই সমস্ত জমি সেখানে প্রদান করা হতো না। অতএব বলতে পারো যে সমস্ত জমিগুলো বন্টন করা হতো বা দেওয়া হতো সেই সমস্ত জমিগুলো সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলের, বা সেগুলো হচ্ছে কি বিভিন্ন যুদ্ধের মাধ্যমে যে জমিগুলোকে অধিকৃত হতো সেই সমস্ত জমিগুলো ইকতা হিসাবে দেওয়া হতো। তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে বলা যেতে পারে যে ভূমি কর আদায়। তো যে জমি প্রদান করা হতো ইকতাদারদের সেই জমির ওপরে তাদের একটা অধিকার থাকতো, সেখান থেকে তারা ভূমি রাজস্ব ভূমি কর আদায় করত শুধুমাত্র সেই জমির ওপরে, কিন্তু অন্যান্য জমির ওপরে তাদের কোনো প্রকার অধিকার থাকতো না। আর এই ভূমি রাজস্ব যেখান থেকে আদায় করত এই ভূমি রাজস্ব দিয়ে তারা নিজস্ব যে সৈন্যবাহিনী তৈরি করত, যে সৈন্যবাহিনী রাজার কে সাহায্য করত, রাজা যখন বিপদে পড়তো এই সৈন্যবাহিনী দিয়ে তারা সাহায্য করতে বাধ্য থাকতো। অর্থাৎ এই শর্তটা যারা মেনে নিত তাদেরকে কিন্তু ভূমি এইভাবে দান করা হতো। তো এই সমস্ত জমি থেকে বিভিন্ন কর লাভ করতে পারত এই ইকতাদাররা। তো সেই হিসাবে বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে যে এখান থেকে ভূমি কর আদায় করতে পারত ইকতাদাররা, এখান থেকে ভূমি কর আদায় করতে পারত। প্রজাদের ওপর অধিকার ইকতা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে যেটা বলছে যে ভূমির ওপর রাজস্ব আদায় যে তারা করতে পারত এটা ঠিক আছে, কিন্তু প্রজাদের ওপর তাদের যে বিশেষ কোনো অধিকার ছিল না। অতএব শুধুমাত্র তারা সেখান থেকে ভূমি কর আদায় করতে পারত, তাদের প্রজাদের উপর কোনো প্রকার অন্যায় অত্যাচার তারা করতে পারত না। তো সেই দিক থেকে বলছে যে একজন ইকতাদার কখনোই একজন প্রজার উপরে কখনোই অত্যাচারমূলক কোনো কাজ করবে না, শুধুমাত্র তারা সেই জমির উপরে ভূমি রাজস্ব আদায় করতে পারবে, তাছাড়া আর অন্য কিছু করতে পারবে না। আর একদিকে দেখো যে ইকতা ব্যবস্থার যে অন্যতম বৈশিষ্ট্য হিসাবে যে এখানে ইকতাদাররা যেহেতু বংশানুক্রমিক ছিল না, অতএব ইকতা ব্যবস্থার মাধ্যমে যে সুলতানরা অনেক সময় যে এই ইকতাদারদের চেঞ্জ করতে পারতো, পরিবর্তন করতে পারতো। সেই হিসাবে বলা যেতে পারে যে প্রজাদের ওপর তাদের সেরকম অধিকার ছিল না। তার কারণ একটা একদম ক্লিয়ার, যেহেতু বংশানুক্রমিক ব্যবস্থা ছিল না সেই হিসাবে তাদের যে প্রজাদের ওপর যে বিশেষ কোনো প্রকার যে অধিকার সেই অধিকার ছিল না। রাষ্ট্রের প্রাপ্য উদ্বৃত্ত আদায়। তো দেখো যে সুলতানি সাম্রাজ্য ছিল একটা বৃহৎ সাম্রাজ্য, সুলতানি সাম্রাজ্য যেহেতু একটা বৃহৎ একটা সাম্রাজ্য ছিল, আর এই সাম্রাজ্যের সমস্ত জায়গা থেকে যে রাজস্ব আদায় করা সুলতানদের পক্ষে সেটা সম্ভব হয়ে উঠছিল না। তো দেখো যে খাস জমি যে দিকটা ছিল খাস জমি সেখান থেকে প্রচুর পরিমাণে ভূমি রাজস্ব আদায় করছিল,
কিন্তু যে সমস্ত জমিগুলো দূরের ছিল, এই যে দূরের যে জমিগুলো, এই জমিগুলো কি করবে, এই জমিগুলো কিছু শর্ত এবং কাজের বিনিময়ে সেগুলোকে ইক্তা হিসাবে দেওয়া হতো, ইক্তা হিসাবে দান করা হতো। তাহলে ইক্তা হিসাবে যখন এটাকে দান করা হতো, তাই ইক্তার শর্ত হিসাবে বলা হয়েছিল কি যে তারা একটা নির্দিষ্ট একটা সৈন্যবাহিনী গঠন করবে এবং এই সৈন্যবাহিনীর সমস্ত খরচা তারা বহন করবে, তার সাথে সাথে তার ব্যক্তিগত জীবনের যা খরচ এই রাজস্ব থেকে তারা সমস্ত কিছু গ্রহণ করবে। এবং যেগুলো হচ্ছে উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত যেটা সেটা পুরোটা রাষ্ট্রীয় যে কোষাগার, রাষ্ট্রীয় কোষাগারে সেটা জমা করবে, রাষ্ট্রীয় কোষাগারে সেটাকে জমা করবে। তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উদ্বৃত্ত যেটা সেটাকে জমা করার কথা বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে সুলতানের একদিক থেকে সুবিধাই হচ্ছে যে রাজস্ব এত সহজেই তাদের বিনা পরিশ্রমের মাধ্যমে তারা রাজস্ব সংগ্রহ করতে পারছে, এবং অন্যদিকে কি তাদের বিপদের সময়ে তারা সৈন্যবাহিনী দিয়ে রাজাকে যে সাহায্য করতে পারছে, এই দিকটাও কিন্তু ভালো হচ্ছে। তো এটাই ছিল যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে এটাকে সেখানে রাখা, যে রাষ্ট্রের প্রাপ্য উদ্বৃত্ত আদায়, বা রাষ্ট্রের যেমন উদ্বৃত্ত আদায় হচ্ছে তার সঙ্গে সঙ্গে রাষ্ট্র রক্ষার জন্য তারা সৈন্যবাহিনী দিয়ে রাষ্ট্রকে রক্ষাও করছে। সুলতানের ওপর নির্ভরশীলতা, ইক্তা ব্যবস্থা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে সুলতানের ওপর নির্ভরশীলতা এটাকে রাখা হয়েছে বৈশিষ্ট্য হিসাবে। তার কারণ যে ইক্তা ব্যবস্থাতে যে রাজস্ব আদায়ের গুরু দায়িত্ব ইক্তাদারদের ওপর দেওয়া হলেও তাদের হাতে কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ ইক্তা ব্যবস্থায় ইক্তাদারদের বংশানুক্রমিক যেমন ব্যবস্থা রাখা হয়নি, তেমন হচ্ছে এই জমি থেকে রাজস্ব যেটা হবে সেটা যে তারা পুরোপুরি যে ভোগ করবে সেই দিকটাও কিন্তু রাখা হয়নি। অতএব যে কোনো সময়ে ইক্তাদারদের তাদের জমি কেড়ে নেওয়া যেতে পারে, বা তাদেরকে অন্য জায়গায় তাদেরকে ট্রান্সফার করে দেওয়া যেতে পারে, বা অন্য কোনো জমি তাদেরকে আবার দেওয়া যেতে পারে। অর্থাৎ দেখো যে এই সমস্ত কিছু যে ক্ষমতা সেটা রাষ্ট্রের হাতে বা সুলতানের হাতে ছিল, যে পরিবর্তন করার যে ক্ষমতাটা। তাহলে এদিক থেকে বলতে পারো যে ইক্তাদারদের যে সমস্ত যে ক্ষমতা, পুরোপুরি যে ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়নি, সুলতানের হাতেই কিন্তু যে ক্ষমতা সেটা ছিল। তারা পুরোপুরি যে সুলতানের উপর নির্ভরশীল ছিল এটা বলা যেতেই পারে, এবং সুলতানের হাতেই তাদের সমস্ত কিছু সেটা কিন্তু বন্দী হয়েছিল, তাদের স্বাধীনভাবে কোনো কিছু করার অধিকার ছিল না। যদি কোনো প্রজা যে ইক্তাদারদের ওপর কোনো অভিযোগ যদি তুলতো, তাহলে সেই ইক্তাদারকে তার ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করা হতো বা তার ক্ষমতাকে কেড়ে নেওয়া হতো। তাহলে কোনো প্রকার অভাব অভিযোগ যদি কোনো ইক্তাদারের ওপর পড়তো, তাহলে তার যে সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হতো। তাহলে এত কিছু যখন এক সুলতানের হাতেই ছিল, তাহলে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে সুলতানের ওপর যে ইক্তাদারদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ পুরোপুরি ভাবে অর্পিত ছিল। তাহলে বৈশিষ্ট্য হিসাবে যে সুলতানের ওপর নির্ভরশীলতা এটা বলা যেতেই পারে। শাস্তি ও বদলি, তাহলে ইক্তা ব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি শাস্তি ও বদলি। তো বলছে যে ইক্তাদাররা যদি কোনো অন্যায় কাজ করে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হতো। অর্থাৎ তাদের কোনো প্রকার অন্যায় কাজ কোনো মতে সহ্য করা যেত না। অর্থাৎ যদি প্রজাগণ কোনো ইক্তাদারের বিরুদ্ধে কোনো অভিযোগ সুলতানের কাছে নিয়ে যেত, তাহলে সেই অভিযোগ যদি প্রমাণিত হতো, তাহলে সেই ইক্তাদারকে তার
কাজ থেকে তাকে বহিষ্কৃত করা হতো। অতএব তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতা কেড়ে নেওয়া হতো এবং তাদের কি হতো, এমনকি তাদের বদলি করা হতো। অতএব যে জায়গাতে তাকে জমি বন্টন করা দেওয়া হয়েছিল সেই জমিটা কেড়ে নিয়ে তাকে আবার অন্য কোনো দূরের কোনো জমি তাকে দেওয়া হতো। তাহলে এই ধরনের যে শাস্তি ও বদলি মূলক যে কাজ, সে কাজগুলো করা হতো, সেটা করতো কে? সুলতান। তার মানে হচ্ছে দেখো যে ইকতা ব্যবস্থা যেটা পুরোপুরি ভাবে সুলতানের হাতেই সেটা ছিল, এটা আমরা বলতেই পারি। তো সেই কারণ যে শাস্তি এবং বদলি এই দুটো যে ক্ষমতা সেটা সুলতানের হাতেই ছিল। তারপরে বৈশিষ্ট্য দেখো যে স্থানীয় রাজপুত নেতাদের অন্তর্ভুক্তি। তো সুলতানের যুগে যে শুধুমাত্র যে তুর্কি মুসলিম তাদেরকে ইকতাদার হিসাবে যে নিয়োগ করেছিলেন তা নয়। অতএব এখানে যে বিভিন্ন যে রাজপুত, সে রাজপুতদেরকেও এখানে নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ রাজপুতদের হাতে যে ইকতাদারি ব্যবস্থা সেটা অর্পণ করা হয়েছিল। অনেক সময় কি হয়েছিল যে তুর্কি মুসলিমরা তারা অনেক সময়তে যে সাধারণ যে প্রজাদের উপর অত্যাচার করত এবং অন্যায়ভাবে যে কর সেগুলো তুলত। তো তার ফলে কি হয়েছিল যে অনেক সময় যে সুলতানরা সে সময় যে রাজপুত ব্যক্তিদের তাদেরকে ইকতাদারি ব্যবস্থা তাদের হাতে অর্পণ করা হয়েছিল, অর্থাৎ ইকতা প্রদান করা হয়েছিল। এবং এই সমস্ত যে রাজপুত রানা তারা এই ইকতাদারি ব্যবস্থা সেটাকে পরিচালনা করেছিল এবং অনেক সময় সুলতান এই রাজপুতদের কাজে তারা স্যাটিসফাই হয়েছিল। তো এই দিক থেকে বলতে পারি যে সুলতানি সাম্রাজ্য মানে হচ্ছে সেখানে হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শাসন কার্য পরিচালনা হচ্ছে, কিন্তু সেই জায়গাতে যে রাজপুত যে হিন্দু সম্প্রদায় তাদেরকে তিনি এই ইকতা প্রদানের মাধ্যমে তাদেরকে কর্মে নিযুক্ত করেছিলেন। তো এদিক থেকে আমরা বলতে পারি যে সুলতানি যে শাসন ব্যবস্থা যে শুধুমাত্র যে ইসলামিক শাসন ব্যবস্থার দ্বারা পরিচালিত হয়েছিল সেটা নয়, এখানে যে বিভিন্ন ধর্মের যে মিশ্রণ যে ঘটেছিল সেটা বলতে পারি। যে সুলতানি সাম্রাজ্য যে ধর্ম নিরপেক্ষ ছিল এই দিকটা বলতে পারি যে ইকতা ব্যবস্থায় যে রাজপুত যে ব্যক্তিদের যে কর্মে যে নিযুক্ত এই দিক থেকে বলা যেতে পারে। তো বৈশিষ্ট্য হিসাবে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য হিসাবে যে রাজপুত নেতাদের যে অন্তর্ভুক্তিকরণ এই দিকটা লক্ষ্য রেখে যে ইকতা ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটাকে কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো ইকতা ব্যবস্থার বিবর্তন, যে সুলতানি শাসন ব্যবস্থা যে 1206 থেকে যে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, এই সময় বিভিন্ন সুলতানদের সময় যে ইকতা ব্যবস্থার তার বিবর্তন ঘটেছিল। তা প্রথমে দেখো যে ইলতুৎমিশ যিনি ছিলেন যে ইকতা ব্যবস্থার যে প্রবর্তক, তার সময়কালটা দেখো 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ইলতুৎমিশকে আমরা জানি কি যে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আমরা জানি। তার কারণ দাস বংশের প্রতিষ্ঠাতা হিসাবে যে কুতুবউদ্দিন আইবক যে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে যে ইলতুৎমিশকে আমরা জেনে থাকি। ইলতুৎমিশকে আমরা যে প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে জেনে থাকি। তো এই ইলতুৎমিশের আমলেই যে ইকতা ব্যবস্থা, যেটা আমাদের হচ্ছে আজকের আলোচনার যে বিষয়, যে ইকতা ব্যবস্থা, সেই ইকতা ব্যবস্থা তার কিন্তু যে প্রবর্তক ছিলেন সেই ইলতুৎমিশ। ইকতা প্রথার যে প্রবর্তক তিনি হচ্ছে ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ কেন ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথা এর প্রবর্তন করেছিলেন? তো দেখো যে ইলতুৎমিশের সময়ে যে তুর্কি যে মুসলিমরা তাদেরকে তিনি
নিয়োগ করেছিলেন সেনা প্রধানের কাজে। তো তিনি চেয়েছিলেন যে একটা শক্তিশালী একটা প্রশাসনিক যে কাঠামো তৈরি করতে। আর এই শক্তিশালী যে প্রশাসনিক যে কাঠামো তৈরি করতে গেলে যে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। আর যে সৈন্যবাহিনীদেরকে তিনি অর্থ প্রদান করবে, তো কোষাগারে সেই পর্যাপ্ত যে সৈন্য বাহিনীকে দেওয়ার জন্য অর্থ ছিল না। তো তিনি কি করেছিলেন, তিনি যে খালসা বা খাস জমি নয়, এই সমস্ত যে জমিগুলোকে যে সঠিক যে কার্য এবং শর্তের বিনিময়ে তুর্কি মুসলিমদেরকে তিনি ইকতা হিসাবে সেগুলোকে দিয়েছিলেন। এবং তিনি শর্ত কি রেখেছিলেন, এই শর্ত তিনি রেখেছিলেন যে এখান থেকে তারা যে রাজস্ব সংগ্রহ করতে পারবেন এবং রাজস্ব সংগ্রহের পর সেই রাজস্ব দিয়ে তার ব্যক্তিগত যে খরচ সমস্ত কিছু ব্যয় করবে এবং তার মধ্যে থেকে একটি শক্তিশালী যে সৈন্যবাহিনী গঠন করবেন, যে সৈন্যবাহিনী আপৎকালীন সময়ে রাজাকে সাহায্য করবে, অর্থাৎ বাধ্য থাকবে সাহায্য করতে। আর এই শর্ত যদি কেউ মেনে নিতে পারে তাহলে তাকে ইকতা দান করা হতো। তো আর যারা হচ্ছে ইকতা পেত তাদেরকে বলা হতো ইকতাদার, আর এই রাজা ছিলেন ইকতা প্রদানকারী। তো দেখো যে এবং এই সমস্ত ব্যয় বহন করার পর যে উদ্বৃত্ত যেটা থাকতো সেটা কোষাগারে পাঠাতে হতো। তো তুর্কি মুসলিমদেরকে ইলতুৎমিশ প্রথম যে ইকতা প্রদান করেছিলেন এবং পরবর্তীতে তিনি যে সেনাবাহিনীর প্রধান এবং যে প্রশাসনিক যে প্রধান যারা ছিল তাদেরকেও তিনি ইকতা দান করেছিলেন। তো ইকতার প্রথার মধ্যে তিনি সামন্ততন্ত্র ব্যবস্থাকে যাতে আবার প্রকোপ আকার না ধারণ করে সেদিকেও তিনি লক্ষ্য রেখেছিলেন। অর্থাৎ সামন্ত প্রথা যে একজনকে যখন জমি প্রদান করা হচ্ছে তাহলে সেই জমির মালিক হয়ে যাচ্ছে, সেখান থেকে সে রাজস্ব বা খাজনা আদায় করছে। তাহলে দেখো যে তাকে যে জমি প্রদান করা হচ্ছে সে হচ্ছে রাজস্ব সংগ্রহ করছে, তাহলে সে জমির মালিক। তো আবার একটা সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা এখানে গড়ে উঠতে পারে, সে কারণে ইলতুৎমিশ কি করলো, এখানে যে বংশানুক্রমিক যে ব্যবস্থা যাতে গড়ে না ওঠে সেই দিকটাকে তিনি লক্ষ্য রাখলেন। অতএব বংশানুক্রমিক করলেন না, এই ইকতাদারদের যে ক্ষমতার বেশিরভাগটাই তার নিজস্ব হাতে রাখলেন। অতএব যে ইকতাদারদের যে বদলি ব্যবস্থা, ইকতাদাররা যদি কোনো প্রকার যে অন্যায় কাজ করে, এই সমস্ত যে অন্যায় কাজ করলে তাদেরকে শাস্তি প্রদান, এমনকি তাদেরকে বদলি, এই সমস্ত কিছু যে সুলতান করতে পারবে এই দিকটাকে কিন্তু ঠিক করে রাখলেন। অতএব যে ইকতা প্রথার মধ্যে দিয়ে যেমন একটা সুষ্ঠু শক্তিশালী যে প্রশাসনিক যে ব্যবস্থা গড়ে তুলতে ইলতুৎমিশ চেয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে যে এই ইকতা প্রদানের মধ্যে দিয়ে যাতে কোনো প্রকার যে অরাজকতা যাতে সৃষ্টি না হয়, রাজ্যে যাতে কোনো প্রকার বিশৃঙ্খল যে পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকেও তিনি লক্ষ্য রেখেছিলেন। আর তাই জন্য তো যে ইকতা ব্যবস্থা তিনি কখনোই বংশানুক্রমিক করার পক্ষপাতী ছিলেন না। এমনকি যে খাস জমি, যে সমস্ত যে গঙ্গা ব্রহ্মপুত্র যে দোয়াব অঞ্চলের যে খাস জমি, এই সমস্ত জমিগুলো কখনোই ইকতা হিসাবে প্রদান করেননি। তাহলে এত দিক তিনি লক্ষ্য করেছিলেন। তাহলে বিচক্ষণতার দিক থেকে ইলতুৎমিশকে কখনোই পিছিয়ে রাখা যাবে না। অতএব সেই কারণে তো তাকে সুলতানি সাম্রাজ্যের যে প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়। তার কারণ এই দিক থেকে তিনি যেমন প্রশাসনিক দিক থেকে সাম্রাজ্যকে যেমন শক্তিশালী করে তুলেছিলেন, তেমনই হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকেও তিনি শক্তিশালী করেছিলেন। এই ইকতা ব্যবস্থার মাধ্যমে যে দূরের যে জমিগুলো সেখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব তিনি সংগ্রহ করেছিলেন।
তো ইলতুৎমিশের সময়ে যে ইকতা ব্যবস্থার যে পরিস্থিতিটা ছিল এই ধরনের ছিল। এর পরবর্তীতে গিয়াসউদ্দিন বলবন তার আমলে এর পরিবর্তন ঘটেছিল। তো দেখো যে গিয়াসউদ্দিন বলবন তার যে সময়কাল সেটা হচ্ছে 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো গিয়াসউদ্দিন বলবন তিনি অত্যন্ত বিচক্ষণ একজন সুলতান ছিলেন, তার শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখেছিলাম। তো ইকতার ক্ষেত্রে তিনি কি করেছিলেন, তো ইলতুৎমিশের সময়ে যে ইকতা ব্যবস্থা যেটা যে ত্রুটিগুলো তিনি লক্ষ্য করেছিলেন সেগুলোকে তিনি সংশোধনের চেষ্টা করেছিলেন। অতএব যে গিয়াসউদ্দিন বলবন যেটা করেছিলেন সেটা হচ্ছে যে বর্ধিত বা উদ্বৃত্ত যে রাজস্ব যেটা যে ইকতাদাররা তাদের ব্যক্তিগত এবং তাদের সৈন্যবাহিনীর যে বেতনের মারফত যেগুলো খরচা করতে এবং তার অতিরিক্ত যে অর্থ থাকতো সেগুলোকে দিল্লির যে কোষাগারে যে ফেরত পাঠানোর তিনি ব্যবস্থা করেছিলেন। ইলতুৎমিশ বলেছিলেন কি যে বর্ধিত যে অর্থ সেটাকে দিল্লির কোষাগারে পাঠাতে হবে, কিন্তু গিয়াসউদ্দিন বলবন সেটাকে লিখিতভাবে সেটা বাধ্যতামূলক করা হয় কি যে তাদেরকে আয় ব্যয়ের হিসাব দিতে হবে। যে রাজস্ব তুমি সংগ্রহ করছো ইকতার মাধ্যমে, যে তুমি রাজস্ব আদায় করছো সেই রাজস্বের আয় ব্যয়ের হিসাব তোমাকে দিল্লির দরবারে পাঠাতে হবে। সেই দিকটা তিনি একেবারে লিখিতভাবে সেটা চালু করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যে বংশানুক্রমিক যাতে ইকতা প্রথাটা না হয়ে পড়ে সেদিকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। অতএব দীর্ঘকাল ব্যাপী বা কয়েক বছর ধরে কোন ইকতাদারকে সেই জমি ভোগ করার অধিকার তিনি দেননি। অতএব পরিবর্তন করতেন মাঝে মধ্যে তিনি সেই জমিটা, কেউ ধরো কি যে 5 বছর সেই জমি থেকে ইকতা হিসাবে সেটা গ্রহণ করে আসছিল, সেখানে তার পরিবর্তন ঘটানো হলো, সেই জায়গাতে অন্য জনকে দেওয়া হলো, আবার তাকে আবার অন্য জায়গাতে দেওয়া হলো, এইভাবে যে চেঞ্জ বা পরিবর্তন করা হতো। তাহলে এক্ষেত্রে কি হতো যে একটা জমির প্রতি তার যে অধিকার সেই অধিকারটা খর্ব হতো কি যে এটা আমারই জমি, আমি 5 বছর ধরে এটা ভোগ করছি। তো সেই দিক থেকে সেই ধরনের সুযোগ কিন্তু গিয়াসউদ্দিন বলবন তিনি দেননি। অতএব তিনি এই সমস্ত ক্ষেত্রে যে পরিবর্তন করে করে কিন্তু যে ইকতা কালেকশন করার যে ব্যবস্থাটা সেটা করেছিলেন। তো ইকতাদারদের যে জমির যে পরিবর্তন, তাদের যে বংশানুক্রমিক যাতে না হয়ে পড়ে, এই সমস্ত কিছুর ব্যবস্থা গিয়াসউদ্দিন বলবন তিনি করেছিলেন। অতএব ইলতুৎমিশ যে ব্যবস্থার যে সূত্রপাত ঘটিয়েছিলেন, গিয়াসউদ্দিন বলবন এই ইকতা ব্যবস্থার এই পরিবর্তনগুলো তিনি ঘটিয়েছিলেন। আর এর ফলে যে প্রশাসনিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকেই শক্তিশালী হয়ে উঠেছিল সুলতানি সাম্রাজ্য। এমনকি গিয়াসউদ্দিন বলবন যে যে সমস্ত ইকতাদার যে শক্তিশালী একটা সৈন্যবাহিনী গঠন করতে ব্যর্থ হতো বা রাজাকে সেই সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করতে ব্যর্থ হতো, তার কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়া হতো। অতএব যে জমি তাকে প্রদান করা হতো সেই জমি তাকে কেড়ে নেওয়া হতো এবং তার পরিবর্তে তাকে বেতন দিয়ে তাকে সন্তুষ্ট করা হতো। তাহলে গিয়াসউদ্দিন বলবন এই সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিলেন। তাহলে যে ইকতা ব্যবস্থার সূত্রপাত ইলতুৎমিশ ঘটিয়েছিলেন, সেই ইকতা ব্যবস্থার যে পরিবর্তন গিয়াসউদ্দিন বলবন করেছিলেন। এরপরে দেখব আলাউদ্দিন খলজির আমলে যে ইকতা ব্যবস্থাটা কিরকম ছিল সেটা আমরা দেখব। তো আলাউদ্দিন খলজির দেখো যে সময় সীমা দেখো যে 1296 থেকে 1316। তো
তো আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা অনেকেই জানি কি যে আলাউদ্দিন খলজি যে তিনি খলজি বংশের যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন। এই আলাউদ্দিন খলজির আমলে সুলতানি সাম্রাজ্যের একটা বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তিনি দক্ষিণ ভারতও আক্রমণ করেছিলেন। তো তিনি এক বিশাল ভূখণ্ডের মালিক ছিলেন। তো আলাউদ্দিন খলজি ইকতা প্রথাটাকে তিনি একেবারে পছন্দ করতেন না। তিনি মনে করতেন যে সুলতানি যে কোষাগার, সেই কোষাগারকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে ভূমি রাজস্বের মাধ্যমে সেটা করতে হবে। সেই কারণে তো আলাউদ্দিন খলজি তার বিশাল সাম্রাজ্যের বেশিরভাগটাই তিনি কি করেছিলেন, খাস জমি বা খালসা জমিতে তিনি রূপান্তরিত করেছিলেন। আর এই খালসা জমিতে রূপান্তরিত করার পিছনে কি উদ্দেশ্য, যে খালসা জমিতে রূপান্তরিত করার প্রধান উদ্দেশ্যই যেটা হচ্ছে যে বিপুল পরিমাণে ভূমি রাজস্ব আদায় করা, আর সেটা তিনি করতে পেরেছিলেন। কিন্তু যে আলাউদ্দিন খলজি যে ইকতা প্রথা সেটাকে যে তুলে দিয়েছিলেন সেটা কিন্তু নয়, অর্থাৎ যে দূরবর্তী যে জমিগুলো সেখানে তিনি ইকতা ব্যবস্থা বলবৎ রেখেছিলেন। এবং তিনি যাদেরকে ইকতা দান করেছিলেন তাদের ওপর তিনি ভালোভাবে নজর রেখেছিলেন। তাদের যে দায়িত্ব কর্তব্য থেকে কেউ যদি পিছপা হয়েছিল তো তাদের সেই ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছিল। অতএব এখানে যে দায়িত্বের কথা তিনি বলেছেন, যে গিয়াসউদ্দিন বলবন যেটা বলেছিল যে যাদেরকে ইকতা দান করা হতো তারা হচ্ছে নির্দিষ্ট যে সৈন্যবাহিনী তৈরি করবে, যে সৈন্যবাহিনী প্রচুর পরিমাণে শক্তিশালী হবে, যে হচ্ছে আপৎকালীন সময়ে রাজাকে সৈন্যবাহিনী প্রদান করে সাহায্য করবে এবং তার সমস্ত যে খরচ বহন করবে সেই ইকতাদার, আর বর্ধিত যে অর্থ সেটা দিল্লির দরবারে প্রেরণ করবে। এবং এক্ষেত্রে দেখো যে এই ইকতাদার যে রাজস্বের তো গড়মিল করতে পারে, তো এই রাজস্বের যে গড়মিল যাতে না করতে পারে তার জন্য সেখানে কিন্তু লোক রাখতেন এবং সে সমস্ত কিছু সে দেখাশোনা করতেন। তো আলাউদ্দিন খলজির যে দেওয়ানি উজরাত যে ভূমি রাজস্ব ব্যবস্থা তার মাধ্যমে তিনি এই দিকগুলো দেখতেন। এবং যে আলাউদ্দিন খলজি এই ইকতাদাররা যদি কোনো প্রকার ভুল কাজ করত তাদেরকে যে দণ্ডদানের ব্যবস্থা করেছিলেন, এমনকি দণ্ড শেষ পর্যন্ত যে মৃত্যু পর্যন্ত যে হতে পারে সেই দিকটা ঠিক করেছিলেন আলাউদ্দিন খলজি। অর্থাৎ ইকতাদারদের যে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা এই প্রথাটা চালু করেছিলেন সে হচ্ছে আলাউদ্দিন খলজি। অতএব কোনো প্রকার যে অন্যায় যদি করা হতো সেই অন্যায়ের শাস্তি হিসাবে মৃত্যু পর্যন্ত হতো, তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হতো, এই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হতো। তো আলাউদ্দিন খলজি যাকে বলা হয় যে তিনি ইকতা ব্যবস্থা উঠিয়ে দিয়েছিলেন, অনেক বই পাবে কি যে আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থা উঠিয়ে দিয়েছিলেন, তো সেটা বললে একেবারে ভুল হবে। আলাউদ্দিন খলজি পুরোপুরি ভাবে ইকতা ব্যবস্থা তিনি তুলে দেননি, কিন্তু হ্যাঁ যে তিনি সাম্রাজ্যের যে বেশিরভাগ জমি তিনি খাস জমি বা খালসা জমিতে রূপান্তরিত করেছিলেন এবং তার মাধ্যমে যে পুরো ভূমি রাজস্ব দিল্লির যে কোষাগারে সেখানে তিনি রেখেছিলেন। অর্থাৎ এদিক থেকে বলতে পারো যে আলাউদ্দিন খলজি একজন বিচক্ষণ সুলতান ছিলেন এবং একজন কঠোর সুলতান ছিলেন, এদিক থেকেও বলতে পারো। তার কারণ অন্যায় তার কাছে কোনো প্রকার মাপ হতো না, অন্যায় করলে সে শাস্তি পেত। এরপরে দেখো গিয়াসউদ্দিন তুগলকের আমল। গিয়াসউদ্দিন তুগলক ছিলেন যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা, 1320 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন।
তো গিয়াসউদ্দিন তুগলক দেখো যে আলাউদ্দিন খলজি যে ইকতা ব্যবস্থার ক্ষেত্রে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, এই কঠোর ব্যবস্থা থেকে তিনি কিছুটা হলো নমনীয় হয়েছিলেন, কিছুটা হলো তিনি নমনীয় হয়েছিলেন। অতএব তিনি যে পরিমাণে যে রাজস্ব বৃদ্ধি করেছিলেন সেখান থেকে তিনি কমে এসেছিলেন এবং 1/10 যে ভূমি রাজস্ব দিলেই তিনি সন্তুষ্ট থাকতেন। এবং যে ইকতা যে ব্যবস্থার ক্ষেত্রে ইকতাদারদের যে পরিমাণে যে শর্ত তিনি রেখেছিলেন সেই জায়গা থেকে তিনি কিছুটা নমনীয় হয়েছিলেন। এবং অনেক সময় ইকতাদাররা তারা যদি কম রাজস্ব দিত তাহলে তাদেরকে ইকতা প্রদান করা হতো। অতএব দেখা যেত যে অনেক সময় অনেক ইকতাদার তারা যে সৈন্যবাহিনী গঠন করতে ব্যর্থ হতো। তো সেক্ষেত্রেও যে সৈন্যবাহিনী গঠন করতে ব্যর্থ হতো, তো সেক্ষেত্রেও গিয়াসউদ্দিন তুগলক তিনি তাকে ইকতা যে ব্যবস্থা বা ইকতা প্রদান তিনি করে থাকতেন। অতএব তার কাছ থেকে যে তার ক্ষমতা বা জমি কেড়ে নেওয়া হতো না। অতএব এদিক থেকে বলতে পারো যে গিয়াসউদ্দিন তুগলক আলাউদ্দিন খলজির থেকে অনেকটা তিনি নমনীয় ছিলেন। আর এর ফলে যে তার সময়ে যে ইকতা ব্যবস্থার ক্ষেত্রে যে অনেক দুর্নীতিও দেখা দিয়েছিল। এবং বুঝতে পারছো যে কোনো সুলতান যখন তার কিছুটা দুর্বল হবে বা কিছুটা ছাড় দিবে তখন কিন্তু আরো বেশি পরিমাণে সেটাকে বেশি পরিমাণে দুর্নীতিপরায়ণ হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। তো ইকতাদাররা এই সময়ে যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং অনেক প্রকার অন্যায় অত্যাচার প্রজাদের উপর তারা করতে শুরু করেছিল, প্রজাদের উপর থেকে বেশি পরিমাণে যে রাজস্ব আদায় করতে থাকে, অথচ দিল্লি দরবারে তাদের যে রাজস্বের যে পরিমাণটা যেটা পাঠানো হতো সেটা কম পাঠানো হতো। তাহলে এর জন্য যে গিয়াসউদ্দিন তুগলক দায়ী ছিল সেই দিক থেকে বলা যেতে পারে। দেখো এবার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের সময়কাল হচ্ছে 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো গিয়াসউদ্দিন তুগলকের সময়ে যে ইকতা ব্যবস্থাটা সেটা একেবারে এলোমেলো হয়ে গেছিল, সেখানে ইকতা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তো মোহাম্মদ বিন তুগলকের সময়ে মোহাম্মদ বিন তুগলকও চেষ্টা করেছিলেন ইকতা ব্যবস্থাটাকে আবার নতুনভাবে সেটাকে সংস্করণের, কিন্তু তিনি যে সংস্করণ করেছিলেন সেটা হচ্ছে ইকতা যে ব্যবস্থায় যারা হচ্ছে 200 থেকে প্রায় হচ্ছে 10,000 যে সৈন্যবাহিনী যারা গঠন করতে পেরেছিল তাদেরকে তিনি ইকতা দান বা ইকতা দান করতে ইকতা দান করেছিলেন। এবং যারা হচ্ছে এই সক্ষম হতো না তাদেরকে কোনো মতেই এই যে সুযোগটা তিনি দিতেন না। অতএব একদিক থেকে তিনি বলতে পারো যে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন এবং নগদ অর্থে বেতন, যে জমির পরিবর্তে তিনি যে নগদ অর্থে যে বেতন, সে বেতনের ব্যবস্থা মোহাম্মদ বিন তুগলক তিনি করেছিলেন। তো একটা সময় এমন হয়ে এসেছিল যে মোহাম্মদ বিন তুগলকের সময়ে যে ইকতাদারদের সাথে মোহাম্মদ বিন তুগলকের একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল। তার কারণ মোহাম্মদ বিন তুগলক জানো যে ইতিহাসে যে পাগলা রাজা হিসেবে পরিচিত, তো তার যে বিভিন্ন দোয়াব অঞ্চলে যে কর বৃদ্ধি বা রাজধানী যে স্থানান্তর, বিভিন্ন যে যুদ্ধ নীতি অবলম্বন করা, এই ধরনের বিভিন্ন যে কর্মকাণ্ড, মুদ্রা ব্যবস্থা চালু, এগুলোর ফলে যখন তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন তখন ইকতাদারদের সাথে সুলতানেরও একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল যে ইকতাদাররা তাদের কাছ থেকে যখন জমি কেড়ে নেওয়া হলো এবং তাদেরকে যখন বেতনের ব্যবস্থা করা হলো, সেই বেতন যখন ঠিকঠাক দিতে যখন ব্যর্থ হচ্ছিল মোহাম্মদ বিন তুগলক, তখন যে এক্ষেত্রে
একটা বিশাল একটা ঝামেলার সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত তিনি ইকতাদারদেরকে আবার তিনি জমি যে প্রদান সে জমি প্রদান করেছিলেন এবং এইভাবে যে মোহাম্মদ বিন তুগলক ইকতা ব্যবস্থার যে পরিবর্তন তিনি ঘটাতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই ইকতা ব্যবস্থার যে পরিবর্তন তিনি ঘটাতে তিনি সক্ষম হননি, তিনি ব্যর্থ হয়েছিলেন। তো এই ক্ষেত্রে একদিক থেকে বলতে পারো যে মোহাম্মদ বিন তুগলকের যে ইকতা যে প্রথার যে পরিবর্তনের ক্ষেত্রে তার যে অবদান যেটা ছিল সেটা একেবারে অস্বীকার করা যায় না, যেটা হয়তো পরিস্থিতির চাপে সেই ইকতা ব্যবস্থার যে পরিবর্তনটা সেটা সফলতা অর্জন করেনি, কিন্তু তার যে উদ্বেগ যেটা তিনি গ্রহণ করেছিলেন সেটা কিন্তু প্রশংসার যোগ্য ছিল। এবার দেখো যে ফিরোজ শাহ তুগলকের আমলে যে ইকতা ব্যবস্থাটা কিরকম ছিল সেটা দেখবো। তো ফিরোজ শাহ তুগলক দেখো যে তিনি 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো ফিরোজ শাহ তুগলক যে সময়ে তিনি সিংহাসনে বসেছিলেন তখন কিন্তু দিল্লির যে অবস্থাটা অতটা ভালো ছিল না, কোন দিক থেকে? অর্থনৈতিক দিক থেকে। তো তিনি যখন সিংহাসনে বসলেন তখন যে পুরো শাসন ব্যবস্থাটাকে, বিশেষ করে যে ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন, কর ব্যবস্থা পরিবর্তন ঘটিয়েছিলেন। তো এই যে পরিবর্তনের মধ্যে তিনি যে ইকতা ব্যবস্থাটাকে তিনি আবার নতুন ভাবে যে সংস্করণের কাজে হাত দিয়েছিলেন। তো ইকতা ব্যবস্থা দেখো যে ইকতাদারদের সাথে যে সুলতানের যে সম্পর্ক যেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়ে সেটা খারাপ হয়ে গেছিল, আর ফিরোজ শাহ যে তুগলক, এই ফিরোজ শাহ তুগলকের সময়ে আরো খুব বাজে দিকে যেতে পারত যদি ফিরোজ শাহ তুগলক সেটাকে সংস্করণের পথে যদি না যেত। তো ফিরোজ শাহ তুগলক যে রাজস্ব ব্যবস্থা সেটাকে নতুন ভাবে আবার ঢেলে সাজানোর ভাবনা চিন্তা করেন। তিনি ইকতাদারদের বেতন আরো বৃদ্ধি করে দেয়, অর্থাৎ যে সেনাপ্রধান এবং আমলাতন্ত্র যে উচ্চপদস্থ যে কর্মচারী তাদের বেতন বৃদ্ধি করা হয় এবং যাদের জমি ছিল, জমি যেটা ইকতা হিসাবে দেওয়া হয়েছিল ইকতাদারদের, তাদের জমির পরিমাণটাও বাড়ানো হয়। তাহলে একদিকে যখন বেতন বাড়ানো হচ্ছে সেনা প্রধানদের বা আমলাদের, তাহলে অন্যদিকে কি যাদেরকে জমি প্রদান করা হয়েছে তাদের জমির পরিমাণটা বাড়ানো হচ্ছে। তাহলে এই দিকে যখন সমস্ত কিছু বাড়ানো হচ্ছে এবং তার সাথে সাথে কি করছে যে এই ইকতা ব্যবস্থাটাকে তিনি বংশানুক্রমিক করে ফেলছে। তাহলে এতদিন পর্যন্ত যে ইকতা ব্যবস্থা যেটা বংশানুক্রমিক হয়নি সেটা ফিরোজ শাহ তুগলক সেটাকে বংশানুক্রমিক করে ফেলছে এবং ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে তিনি একেবারে ঢেলে সাজিয়েছিলেন। আর তার এই যে কার্যকলাপ, এই কার্যকলাপের ফলে সুলতানি সাম্রাজ্যের সময়ে, বিশেষ করে ফিরোজ শাহ তুগলক তার সময়ে যে বেকারত্ব অনেকটা হ্রাস পেয়েছিল, তিনি যে বেকারত্ব যাতে বৃদ্ধি না পায় তার জন্য কর্মসংস্থানের তিনি ব্যবস্থা করেছিলেন। এদিকে ইকতাদাররা যাতে ক্ষুব্ধ না হয় তাদের জমি বাড়িয়ে দিয়েছিলেন। আর এই যে জমি বাড়ানোর ফলে কি হয়েছিল যে আলাউদ্দিন খলজির সময় যে খালসা বা খাস জমি, যে খাস জমির সংখ্যা যেটা বেড়েছিল সেটা এই জায়গাটা কি হয়েছিল? কমে গিয়েছিল। যে ফিরোজ শাহ তুগলকের সময়ে এই খাস জমি সেটা কমে গিয়েছিল। কমবে, সেটা তো কমাটাই স্বাভাবিক, তার কারণ যদি ইকতাদারদের যদি জমির পরিমাণটাকে বাড়ানো হয় তাহলে সেটা তো কমবেই। তো এই দিক থেকে দেখো যে ফিরোজ শাহ তুগলকের যে এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা অনেকটাই সাফল্যমণ্ডিত হয়েছিল। তার কারণ ফিরোজ শাহ তুগলকের সময়ে অর্থনৈতিক দিক থেকে সুলতানি সাম্রাজ্য তার সমৃদ্ধি ঘটেছিল। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মুঘল যুগের মনসবদারি ব্যবস্থা। তো দেখো মুঘল যুগে মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন কে?
সম্রাট আকবর। সম্রাট আকবর এটা চালু করেছিলেন কত সালে? সেটা হচ্ছে 1578। তো 1578 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই মনসবদারি ব্যবস্থা বা প্রথা চালু করেছিলেন। কিন্তু এই প্রথা আকবরের বহু পূর্বে এটা পারসিক দেশে প্রচলিত ছিল। কার সময়? তৈমুরলং এবং চেঙ্গিস খাঁ তাদের রাজত্বকালে এই মনসবদারি প্রথা প্রচলিত ছিল। তাহলে এটা বলতে পারি কি যে মনসবদারি প্রথার প্রকৃত উদ্ভাবক কিন্তু আকবর ছিলেন না। তাহলে সেটা পারস্যে এর সূত্রপাত ঘটেছিল চেঙ্গিস খাঁ, তৈমুরলং এদের হাত ধরে। তো আকবর ভারতবর্ষে এই মনসবদারি প্রথার উদ্ভাবক এটা আমরা বলতে পারি। তো এখন আমাদের জানতে হবে এই মনসবদারি ব্যবস্থা বা প্রথাটা কি। তো মনসবদারি অর্থাৎ যে মনসব, এই মনসব কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক বা পদমর্যাদা। মনসব কথার অর্থ হচ্ছে র্যাঙ্ক বা পদমর্যাদা। আর এই পদমর্যাদা অধিকারী ব্যক্তিদের বলা হতো মনসবদারি। আর এই মনসবদারি প্রথাটা ছিল কি? মুঘল যুগে সামরিক এবং অসামরিক শক্তির মূল ভিত্তি ছিল এই মনসবদারি প্রথা। এর মাধ্যমে মুঘল সম্রাট আকবর সামরিক এবং বেসামরিক দিক থেকে এক শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে তিনি চেয়েছিলেন। তো মনসবদারি প্রথাটা মুঘল যুগে একটা গুরুত্বপূর্ণ প্রথা ছিল, যেটা হচ্ছে সামরিক এবং বেসামরিক সমস্ত দিক থেকে যে মুঘল সাম্রাজ্যকে একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিল। তো এই যে মনসবদারি যে প্রথা বা ব্যবস্থা আকবর চালু করেছিলেন, এই মনসবদারি প্রথা চালু করার পিছনে আকবরের বিশেষ উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যগুলো দেখব। উদ্দেশ্যগুলো প্রথমে দেখো যে সামরিক ও বেসামরিক কর্মচারীদের সংগঠিত করার উদ্দেশ্যে সম্রাট আকবর মনসবদারি প্রথা চালু করেছিলেন। তাহলে সামরিক এবং বেসামরিক কর্মচারী, তাহলে একদিকে যেমন সামরিক এবং বেসামরিক উভয় কর্মচারীদেরকে তিনি চেয়েছিলেন কি? তিনি চেয়েছিলেন সংগঠিত করতে, এক ছাতায় নিয়ে আসতেন। তাহলে যদি সামরিক এবং বেসামরিক উভয়কে যদি একই ছত্রছায়ায় যদি নিয়ে আসা যায়, তাহলে একটা শক্তিশালী যে প্রশাসনিক কাঠামো তৈরি করা হবে সেটা আকবর বুঝতে পেরেছিলেন এবং সেই কারণে তিনি এটা চালু করেছিলেন। দ্বিতীয়ত, যে জায়গিরদারি প্রথার দুর্নীতিগুলি দূর করার উদ্দেশ্যে এবং প্রশাসনিক ব্যবস্থাকে গতিশীল রাখা। তো মুঘল সাম্রাজ্যের শুরুতে এই জায়গিরদারি প্রথাতে অনেক দুর্নীতি লক্ষ্য করা গিয়েছিল। তো আকবর ক্ষমতায় আসার পর তিনি এই জায়গিরদারি প্রথার দুর্নীতিগুলোকে তিনি দূর করতে চেয়েছিলেন এবং একটি সুষ্ঠু গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। এই জন্য তিনি যে মনসবদারি প্রথাটা চালু করেছিলেন। আর তৃতীয় উদ্দেশ্য কি ছিল? যে জায়গিরদারি প্রথার অবসান ঘটিয়ে খালিসা জমির পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছিলেন। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি যে খালিসা জমি অর্থাৎ খাস জমি যেগুলো, সেগুলো বৃদ্ধি করতে চেয়েছিলেন। কিভাবে? সেটা হচ্ছে জায়গির প্রথা অবসান ঘটে। তিনি জায়গির প্রথাটাকে অবসান করতে চেয়েছিলেন। তার কারণ এই জায়গির প্রথার মাধ্যমে যে অনেক যে জমি জায়গির হিসাবে দান করতে হতো, এর ফলে যে খাস জমি বা খালিসা জমির সেই পরিমাণটা কমে যাচ্ছিল। সে কারণে এই মনসবদারি প্রথার মাধ্যমে তিনি যে জায়গির প্রথাটার অবসান ঘটাতে চেয়েছিলেন। এই কারণে মনসবদারি প্রথা তিনি চালু করেছিলেন। আর চতুর্থত কি? যে নির্দিষ্ট পরিমাণে সামরিক শক্তি বৃদ্ধি করা। আর নির্দিষ্ট পরিমাণে যে সামরিক শক্তি বৃদ্ধি করা প্রধান উদ্দেশ্য ছিল তার এটাই কি, যে সামরিক শক্তিটাকে একদম শক্তিশালী করে গড়ে তোলা। তো এই ছিল তার উদ্দেশ্য। এবার আমরা যে তার বৈশিষ্ট্যগুলো দেখবো, যে মনসবদারি যে প্রথা কি কি বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যগুলি আমরা প্রত্যেকটি বৈশিষ্ট্য আলোচনার মাধ্যমে
এই মনসবদারি প্রথার যে সারমর্মটা কি ছিল সমস্ত কিছু আমরা এগুলো বোঝার চেষ্টা করব। তো দেখো মনসবদারি প্রথার বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে নিয়োগ রীতি। এর নিয়োগ কেমন করে হতো? এই যে মনসবদারি প্রথা বা ব্যবস্থা যে শব্দটা আমি বারবার বলছি, এই যে মনসবদাররা কিভাবে নিয়োগ পেতেন, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো সেটা বৈশিষ্ট্য হিসেবে প্রথমে এটা রাখা হয়েছে। তো এই নিয়োগের ক্ষেত্রে সবার উপরে ছিলেন সম্রাট আকবর, অর্থাৎ সম্রাট ছিলেন সবার উপরে। আর এই নিয়োগটা সেটা কখনোই বংশানুক্রমিক ছিল না। অতএব রাজা বা সম্রাট তিনি নিজে সেটাকে নিয়োগ করতেন, এটা কখনোই বংশানুক্রমিক ছিল না, সম্পূর্ণ রাজার হাতেই ছিল। তো সেক্ষেত্রে কি হতো যে মীরবক্সি পদে তিনি থাকতেন সেনা প্রধান, সেনাদের যে প্রধান যে পদটা সেটা হচ্ছে মীরবক্সি পদ। তো মীরবক্সি পদ দেওয়ান ও মীরবক্সি তাদের কাছ থেকে একটা লিস্ট একটা যেত, কার কাছে? সেটা হচ্ছে সম্রাটের কাছে একটা লিস্ট যেত যাদেরকে মনসবদার পদে নেওয়া হবে। এবং সেই লিস্ট দেখে যে সম্রাট সেখান থেকে তাদের নাম ঠিক করতেন কি যে কাকে কাকে এই মনসবদারি পদটা দেওয়া হবে। এবং সেই লিস্টটা আবার মীরবক্সি দপ্তরে সেটা অন্তর্ভুক্ত হতো। এবং মীরবক্সি যে দপ্তরে যখন অন্তর্ভুক্ত হতো সেখানে যে উজির সাহেব তাদেরকে মনসবদারি যে পদে তাদেরকে নিয়োগ দিতেন। এক্ষেত্রে দেখো যে সবসময় রাজা তার নিজের দিকটা যেমন দেখতেন এবং উচ্চপদস্থ যে কর্মচারী এবং যে শাহজাদাদের তাদের কথাও এখানে শোনা হতো। তাহলে এদিক থেকে দেখো যে রাজা তার নিজস্ব যে চিন্তা বুদ্ধির মাধ্যমে মনসবদারদের নিয়োগ করতেন এবং তার সাথে সাথে যে উচ্চ পদস্থ যে কর্মচারী তাদের কথা শুনতেন, শাহজাদাদের কথাও শুনতেন। তাহলে এইভাবে যে মনসবদারি যে পদে তাদেরকে নিয়োগ করা হতো। তবে দেখো যে এক্ষেত্রে বলা হতো যে রাজা চাইলে বা সম্রাট চাইলে একেবারে যে 5000 পদমর্যাদা সম্পন্ন পদটি মনসবদার হিসাবে সেটা দেওয়া হতো। তো একেবারে এটা দিতে পারত রাজা যদি ইচ্ছে করত। তাহলে সেক্ষেত্রে দেখো যে সেটা পুরোপুরি ছিল সম্রাটের বা রাজার ইচ্ছাধীন কি যে তিনি কতটা পরিমাণে সেটা দিবেন, মনসবদারদের যে পদমর্যাদাটা কতটা দিবেন। তিনি 10 দিবেন না 5000 দিবেন না 6000 দিবেন না 7000 দিবেন বা 10000 দিবেন। তবে এক্ষেত্রে দেখো যে 5000 বা তার ঊর্ধ্বে এই ধরনের পদমর্যাদা যখন মনসবদারদের দেওয়া হতো সেক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদেরকেই এই 5000 প্লাস যে মর্যাদাটা সেটা দেওয়া হতো, সাধারণ ব্যক্তিদেরকে কখনোই এই মর্যাদাটা দেওয়া হতো না। তাহলে সেক্ষেত্রে যে উচ্চপদস্থ ব্যক্তি তাদেরকে এই 5000 যে প্লাস যে পদমর্যাদা এটা মনসবদারি হিসাবে দেওয়া হতো। তো এইভাবে যে নিয়োগ রীতিটা চালু ছিল। আর এই সমস্ত কিছু সম্রাটের হাতেই ছিল। সম্রাট তাদের সাথে ডাইরেক্ট দেখা করতেন, তাদের চেহারা দেখতেন, সমস্ত কিছু দেখে তিনি বিচার বিবেচনা করে এই নিয়োগটা দিতেন। তাহলে এই নিয়োগের ক্ষেত্রে আরেকটা দিক কি ছিল, এখানে কিন্তু ধর্মীয় বিষয়টা কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে ছিল না। তাহলে এখানে ধর্মীয় বিষয়টা ছিল না। তাহলে ধর্মীয় বিষয় না থাকলে কি হবে, এখানে বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ এই মনসবদারি যে পদটা সেটা গ্রহণ করেছিল। এটা আমরা বলতে পারি এখানে যে হিন্দু মুসলিম এমনকি রাজপুত সম্প্রদায়ের মানুষরা এই মনসবদারি যে পদটা লাভ করেছিল। তাহলে
এক্ষেত্রে বলতে পারি যে এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে সম্রাট প্রাধান্য দিয়েছিল, এখানে ধর্মটাকে অতটা গুরুত্ব দেননি। তো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এই মনসবদারি পদটা লাভ করতে পেরেছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য স্তর বিন্যাস। তো এই মনসবদারি প্রথা ছিল বিভিন্ন স্তরে বিভক্ত। তার মধ্যে বলতে পারি যে 33টি বিশেষ যে স্তরে বিভক্ত ছিল। তো এই 33টি স্তরে বিভক্ত ছিল। এই 33টি স্তরের মধ্যে অনেক সময় একটু আগে যেটা বললাম যে সম্রাট মনে করলে 5000 এর অধিক পদমর্যাদা সম্পন্ন পদটি মনসবদারদের দিতে পারত, বা অনেক সময় যে সম্রাট চাইলে তার অধিক সেটাও দিতে পারত। তো এক্ষেত্রে দেখো যে উচ্চ পদে নিয়োজিত যারা হতেন তারা যে 5000 প্লাস সেই পদটা তারা গ্রহণ করতেন। যেমন যে উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে মানসিং, আবুল ফজল, টোডরমল, এদের নামগুলো আমরা প্রত্যেকে জানি। তো এদেরকে কিন্তু সেই ধরনের যে পদমর্যাদাটা দেওয়া হয়েছিল যে তাদেরকে সবসময় যে উঁচু থেকে তাদেরকে শুরু করা হতো, কিন্তু যারা হচ্ছে যোগ্যতার মাপকাঠিতে যারা হচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তি নয়, সেক্ষেত্রে কি করা হতো, সেখান থেকে শুরু করা হতো না, তাদেরকে সেই 10 থেকে তাদেরকে আবার 10 থেকে শুরু করা হতো, 10 থেকে শুরু করা, শুধুমাত্র 10 সংখ্যা, এবং সেখান থেকে তাদের পদমর্যাদা বৃদ্ধি করা হতো, অর্থাৎ নিচু থেকে সেটা আস্তে আস্তে সেটা বৃদ্ধি করা হতো। তো সেক্ষেত্রে বলতে পারি যে স্তর বিন্যাসের ক্ষেত্রে এই ধরনের অনেক কিছু ছিল। এবং দেখো যে যারা যে 1000 ও তার উচ্চ স্তরের মনসবদার পরিচিত হতেন যে অমরাহ হিসাবে। আমি যেমন একটু আগে বললাম যে 5000 প্লাস যারা হচ্ছে উচ্চপদস্থ তারা হচ্ছে মানসিংহ, আবুল ফজল, টোডরমল, এরা যেমন ছিল, কিন্তু এদের থেকে যে নিচু স্তরে যারা ছিল, নিচু স্তরে তারা হচ্ছে 1000 থেকে তার যে উচ্চ স্তর অর্থাৎ 1000 এর প্লাস, তারা কিন্তু পরিচিত ছিলেন কি অমরাহ নামে। ঠিক আছে। আর এই অমরাহ এদের থেকে নিচে যারা হচ্ছে শুধুমাত্র 10 এর পরে সেটা হচ্ছে সাধারণ যে মনসবদার হিসাবে তারা পরিচিত ছিল। তো এই যে অমরাহ, এই অমরাহরা ছিল রাজার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক, সামরিক এবং অর্থনৈতিক বিভিন্ন কাজে রাজা এই সমস্ত অমরাহ তাদের সাহায্য নিতেন, এদের সাহায্যে অনেক কাজ করে থাকতেন, বিভিন্ন পরামর্শ এদের গ্রহণ করে থাকতেন। তবে একটা জিনিস যে মনসবদারির যে প্রথার ক্ষেত্রে একটা ছিল যে সামরিক এবং বেসামরিক দিক থেকে তাদেরকে যে সংগঠিত করা ছিল মনসবদারি প্রথার যে প্রধান বৈশিষ্ট্য, এক্ষেত্রে পদমর্যাদা যাই থাকুক না কেন, যে তাদের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যই থাকতো যে রাজাকে বা সম্রাটকে বিপদকালীন সময়ে তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, এটা ছিল প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। যার হাতে যেই ধরনের ক্ষমতায় দেওয়া হোক না কেন, কারো কাছে 1000, কারো কাছে 5000, কারো কাছে 6, 7, 8, এইরকম যে পদমর্যাদা তাদের ক্ষেত্রে দেওয়া হতো, কিন্তু তাদের সবারই একটা লক্ষ্য থাকতো যে সামরিক দিক থেকে যে মুঘল প্রশাসনকে শক্তিশালী করা, এটাই ছিল প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। সেক্ষেত্রে স্তর বিন্যাস যাই থাকুক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু আকবর তাদের সবাইকে সমানভাবেই দেখতেন। যেমন অমরাহদের দেখো যে এদের যে পদমর্যাদার দিক থেকে তাদের যে সৈন্যবাহিনীর সংখ্যা এবং অশ্বারোহী বাহিনী তাদের সংখ্যা কম থাকলেও তারা রাজাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকতো। আর সেই জন্য রাজা সমস্ত শ্রেণী, সমস্ত স্তরের মনসবদারদের একই রকম ভাবে তাদেরকে দেখতেন, একই চোখে দেখতেন, সেক্ষেত্রে কোনো প্রকার যে ভেদাভেদ ছিল না। তো স্তর বিন্যাসের ক্ষেত্রে আমরা যে মনসবদারি প্রথার যে স্তর বিন্যাসকে আমরা এইভাবেই ভাগ করে থাকি, সেটা হচ্ছে পদমর্যাদার ভিত্তিতে বিভিন্ন ভাগ,
তার মধ্যে যে 33টি যে স্তর ছিল এবং এই 33টি স্তরকে নিয়ে আমরা এগিয়ে যাব। অর্থাৎ বলতে পারি যে মোগল যুগে মনসবদারি প্রথা 33টি স্তরে বিভক্ত ছিল এবং বিভক্তগুলো এইভাবে বিভক্ত হতো। সেটা হচ্ছে সেই র্যাঙ্ক বা পদমর্যাদা অনুসারে যাকে যেভাবে যার পদমর্যাদা দেওয়া হয়েছিল সেভাবে। দায়িত্ব ও কর্তব্য, মনসবদারি প্রথার যে দায়িত্ব ও কর্তব্য সামরিক ও বেসামরিক সমস্ত যে প্রশাসনিক দিকের যে কর্মচারী সবারই দায়িত্ব একটাই ছিল, সেটা হচ্ছে মোগল শক্তিকে শক্তিশালী করা। অর্থাৎ রাজা যখনই চাইবে তখনই রাজাকে বা সম্রাটকে সাহায্য করার দায়িত্ব ও কর্তব্য উভয়ই হচ্ছে এই সমস্ত মনসবদারদের। অর্থাৎ মনসবদাররা সবসময় সজাগ থাকবে, সবসময় তাদের যে অশ্বারোহী বাহিনী সবসময় তারা রেডি থাকবে, সৈন্যবাহিনী সবসময় তাদের রেডি থাকবে। কোনো প্রকার সেক্ষেত্রে যে তাদের অজুহাত শোনা হবে না। তারা হচ্ছে কর্তব্যরত, কি যে সম্রাট যখনই আদেশ করবেন সেই সময় তাদের সমস্ত কিছু বাহিনী নিয়ে তারা উপস্থিত হবেন। এক্ষেত্রে সবসময় তারা সম্রাটের কথা মতো চলবেন, অর্থাৎ সম্রাটের কথার অবাধ্য তারা হবেন না। অর্থাৎ দায়িত্ব কর্তব্য হিসাবে তারা এটাই কি যে সবসময় তারা রেডি থাকবে। এরপরে দেখো জাট ও সওয়ার পদ। তো মনসবদারি প্রথা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে জাট ও সওয়ার পদ। তো মনসবদারি প্রথার মধ্যে এই জাট ও সওয়ার নামক দুটি পদ ছিল এবং এই দুটি পদের ভিত্তিতে মনসবদারি প্রথার মনসবদারীদের বেতন সমস্ত কিছু ঠিক করা হতো এই জাট ও সওয়ার দুটো পদের মাধ্যমে। তো এই জাট ও সওয়ার নিয়ে সঠিক তারা যে জাট কারা ছিল, সওয়ার কারা ছিল, এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সঠিক এর উত্তর পাওয়া খুবই কঠিন। তবে মনে করা হয় যে জাট বলতে যেটা বোঝানো হয় যে মনসবদারের ব্যক্তিগত পদমর্যাদা ও তার প্রাপ্ত বেতনের পরিচয়। অর্থাৎ জাট বলতে বলছে যে ব্যক্তিগত যে পদমর্যাদা, সে কোন র্যাঙ্কে কাজ করছে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে জাট। অর্থাৎ ব্যক্তিগতভাবে তার যে খরচ সমস্ত কিছু ব্যয় তার উপরে সে একটা বেতন পেত, সেটাকে ধরে নেওয়া হচ্ছে যে ব্যক্তিগত যে পদমর্যাদা তার প্রাপ্ত বেতনের যে পরিচয়ক সেটা হচ্ছে জাট। আর সওয়ার হলো মনসবদারের অধীনস্থ সৈন্য সংখ্যার পরিচয়। আর সওয়ার যেটা বলছে সওয়ারি ঘর সওয়ারি। তাহলে এই দিক থেকে আমরা বুঝতে পারছি যে সওয়ার কথার অর্থ হচ্ছে যে মনসবদারের যে অধীনস্থ যে সৈন্য সংখ্যার পরিচয়। মনসবদারদের যে অধীনস্থ যে সৈন্য সংখ্যা, যে সৈন্যবাহিনী রয়েছে তার সংখ্যা বা পরিমাণটা যেটা, সেটাই হচ্ছে যে সওয়ার। অর্থাৎ সৈন্য সংখ্যাটা হচ্ছে কি সওয়ার, আর জাট হচ্ছে তার ব্যক্তিগত পদমর্যাদা এবং প্রাপ্ত বেতনের যে পরিচয়। তাহলে দেখো যে জাট ও সওয়ার এই দুটো ছিল কি মনসবদারি প্রথার যে গুরুত্বপূর্ণ বিষয়। তো জাট বলতে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ব্যক্তিগত পদমর্যাদা তার প্রাপ্ত বেতনের পরিচয় ছিল, সেটা হচ্ছে জাট। আর সওয়ার হচ্ছে যে মনসবদারি অধীনস্থ সৈন্য সংখ্যার যে পরিচয়ক, সেটা হচ্ছে সওয়ার। এবার দেখো শ্রেণী বিভাগ। মনসবদারি প্রথার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে শ্রেণী বিভাগ, এটা আমরা দেখব কি আছে। তো মনসবদারি প্রথাকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। কয়টি? তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। তিনটি শ্রেণী। তাহলে তিনটি শ্রেণী কার ভিত্তিতে তিনটি শ্রেণী ভাগ করা হয়? এই যে জাট ও সওয়ার পদের ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। তাহলে এই যে তিনটি শ্রেণী, তার মধ্যে দেখো যে প্রথম শ্রেণীটাকে কোন পর্যায়ে
আচ্ছা সেটা আগে দেখবো। অর্থাৎ জাট ও শওয়ারের ভিত্তিতে যখন বলা হচ্ছে কি তিনটে শ্রেণীতে, তো প্রথম শ্রেণীতে যেটা রয়েছে দেখো যে জাট এবং শওয়ার, বলছি যে জাট ও শওয়ার যখন হচ্ছে সমান, ওটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণী, ওটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যে। আর দ্বিতীয় শ্রেণী কি বলছে যে জাট ও শওয়ার, অর্থাৎ হচ্ছে শওয়ার যখন জাটের অর্ধেক, তাহলে কি বোঝালাম, এই যে জাটের অর্ধেক যখন হচ্ছে শওয়ার, তখন সেটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণী, তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তাহলে জাট বেশি, শওয়ার হচ্ছে তার অর্ধেক, তাহলে শওয়ার হচ্ছে জাটের অর্ধেক, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। আর তৃতীয় শ্রেণীতে কি আছে, তৃতীয় শ্রেণীতে বলছে দেখো যে শওয়ার এই জাটের অর্ধেকের অর্ধেক, মানে হচ্ছে এই জাট ও শওয়ার, অর্থাৎ শওয়ারটা জাটের অর্ধেকের অর্ধেক, বোঝা গেল? তাহলে শওয়ার হচ্ছে জাটের অর্ধেকের অর্ধেক, ওটা হচ্ছে তৃতীয় শ্রেণী, যে তৃতীয় শ্রেণীর মধ্যে সেটা পড়ছে। এটা হচ্ছে যে জাট ও শওয়ারের ভিত্তিতে এই তিনটি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। তবে দেখো যে এই তিনটে যে শ্রেণী জাট ও শওয়ারের ভিত্তিতে, আবার বলছে অন্যভাবে যে এছাড়াও অনেকভাবে ভাগ করা হয়, যে শওয়ারের অধীনে যে তিনটি ঘোড়া থাকতো, যে ঘোড়া যে শওয়ারের অধীনে যে ঘোড়া রাখার ভিত্তিতে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে দেখো যে বলছে যে শওয়ারের অধীনে তিনটি ঘোড়া থাকতো, তাকে বলা হতো সি আসপা। বলছে শওয়ারের অধীনে যে তিনটি ঘোড়া থাকতো, এই যে তিনটি ঘোড়া থাকতো সেটাকে বলা হচ্ছে সি আসপা, তিনটি ঘোড়া থাকতো সি আসপা। আর যার অধীনে দুটি ঘোড়া থাকতো তাকে বলা হতো দু আসপা, দুটি ঘোড়া যখন থাকতো যার অধীনে তাকে বলা হচ্ছে দু আসপা। আর একটি ঘোড়া থাকতো যার অধীনে তাকে বলা হতো ইয়াক আসপা, তাকে বলা হতো ইয়াক আসপা। আবার অনেক সময় দুজন সৈনিকের একটি ঘোড়া থাকতো, এদেরকে বলা হতো নিম আসপা। বলছে কি যে দুইজন সৈনিকের একটি ঘোড়া, দুইজন সৈনিক এবং তার মধ্যে একটি ঘোড়া থাকতো, তারা দুইজন ওই একটি ঘোড়াকে অনেক রকম ভাবে ব্যবহার করত, তাকে বলা হতো নিম আসপা। তাহলে এই যে মনসবদারির যে প্রথা, সেটাকে শ্রেণী বিভাগ আমি জাট ও শওয়ারের ভিত্তিতে করলাম অন্যদিক থেকে, আর একদিক থেকে যে শওয়ারের ঘোড়া রাখার যে ভিত্তিতে যে ভাগগুলো, সেটাকে দেখো যে এইভাবে ভাগ করা হয়ে থাকে যে শহরে যে তিনটি যার ঘোড়া তাকে বলছে সিয়াসপা, যার অধীনে দুটি ঘোড়া থাকতো তাকে বলা হতো দুয়াসপা, যার অধীনে একটি ঘোড়া থাকতো তাকে বলা হতো ইয়াকাসপা। আর আবার দুইজন সৈনিকের একটি ঘোড়া থাকতো, তখন তাকে বলা হচ্ছে যে নিমাসপা। এইভাবে যে মনসবদারি প্রথার যে শ্রেণী বিভাগটা করা হয়েছিল। তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম যে জাট ও শওয়ারের ভিত্তিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী যে ভাগটা দেখলাম, যে যেখানে আমরা জাট ও শওয়ার যেখানে সমান সেটা হচ্ছে প্রথম শ্রেণী, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে শওয়ার জাটের অর্ধেক, আর তৃতীয় শ্রেণী হচ্ছে শওয়ার জাটের অর্ধেকের অর্ধেক। তাহলে এইভাবে আমরা যে মনসবদারি প্রথার যে শ্রেণী বিভাগটা করলাম। এরপরে দেখো যে দাগ ও হুলিয়া প্রথা। দাগ ও হুলিয়া প্রথা এটা ছিল মনসবদারি প্রথার বৈশিষ্ট্য, কিন্তু তোমরা এই দাগ এবং হুলিয়া প্রথা দেখে অনেকের মনে এখন কোশ্চেন যাচ্ছে, স্যার দাগ ও হুলিয়া প্রথা সেটা তো প্রচলন ঘটিয়েছিল সুলতানি যুগে, আলাউদ্দিন খলজি তিনি তো এর প্রচলন ঘটিয়েছিলেন। হ্যাঁ, তোমাদের যে ধারণা সেটা একদম ঠিক, তিনি দাগ ও হুলিয়া প্রথার উদ্ভাবক ছিলেন। তবে মনসবদারি প্রথাতে আলাউদ্দিন খলজি যেমন তার যে সৈন্যবাহিনীর দুর্নীতি মুক্ত করতে যে দাগ ও হুলিয়া প্রথার প্রচলন ঘটিয়েছিলেন, ঠিক একই রকম ভাবে
বিচক্ষণ সম্রাট আকবর তিনি তার মনসবদারি প্রথা দুর্নীতি মুক্ত করতে তিনি দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। তাহলে এবার আমাদের জানতে হবে কি যে দাগটা কি, দাগ প্রথাটা কি এবং হুলিয়া প্রথাটা কি, এটা আমাদের জানতে হবে যে হুলিয়া প্রথাটা কি। তাহলে দাগ, দেখো বিচক্ষণ সম্রাট আকবর মনসবদারি প্রথাটা নিয়ে তিনি এতটাই ব্যস্ত ছিলেন, তিনি চাইনি কি যে এই প্রথাটা, এই ব্যবস্থাটা যাতে কোনো মতে যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে। সে কারণে দেখো যে দাগ প্রথা হচ্ছে যে অনেক সময় হতো কি, এই যে সামরিক এবং বেসামরিক শক্তির মূল ভিত্তি হচ্ছে যেটা বললাম যে মনসবদারি প্রথা, তো র্যাঙ্ক বা পদমর্যাদা অনুসারে সেই মনসবদারি দান করা হতো, মনসব দান করা হতো। তো এই ক্ষেত্রে দেখো যে অনেক সময় হতো কি যে র্যাঙ্ক বা পদমর্যাদার সৈনিকরা বা উচ্চপদস্থ কর্মচারীরা অনেক সময় অপব্যবহার করত। যে সমস্ত যে কোয়ালিটির যে ঘোড়া রাখার কথা বলা হয়েছিল সেই জায়গাতে তারা কি করত, যে উন্নত মানের ঘোড়া সেটা তারা বিক্রি করে সেই জায়গাতে তারা যে দুর্বল ঘোড়া বা সস্তা ঘোড়া সেই ঘোড়াগুলোকে রাখতো। তাহলে এক্ষেত্রে কি হতো, যুদ্ধের সময়তে সেই সমস্ত ঘোড়াগুলো যেগুলো হচ্ছে যুদ্ধ রণক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখাতে পারতো না, এক্ষেত্রে সেই যুদ্ধে পরাজিত হতো সম্রাট। তো এই ক্ষেত্রে আকবর কি করেছিল, এই সমস্ত ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করার জন্য যে উন্নত মানের যে অশ্ব বা ঘোড়া, সেই ঘোড়াগুলোতে দাগ বা চিহ্ন দিয়ে দিতেন। তাহলে সেই ঘোড়াটাকে সে কখনোই বদলি করতে পারতো না। এটাকে বলা হচ্ছে দাগ প্রথা। আর সেটা সেই যে দাগটা দেওয়া হতো সেটা সম্রাট নিজে উপস্থিত থেকে সেই দাগটা বা চিহ্নটা দেওয়া হতো। আর অন্যদিকে হুলিয়া মানে বুঝতে পারছো, হুলিয়া মানে হচ্ছে ফেস, যে হুলিয়া মানে হচ্ছে ফেস। সম্রাট আকবর নিজে সে হুলিয়া বা চেহারা দেখে একজন সৈনিকের সে বিবরণ সেটা পুরো নথিভুক্ত করা হতো। অর্থাৎ তার হাইট কত, তার চেস্ট কত, তার গায়ের রং কি, তার শরীরে কোনো ক্ষত রয়েছে কিনা, এই সমস্ত কিছু বিবরণ সেই হুলিয়া যেখানে লিপিবদ্ধ করা হতো সেই জায়গাতে তার বিবরণ সমস্ত কিছু থাকতো, নাম সমেত সমস্ত কিছু থাকতো। এইভাবে যে মনসবদারি প্রথাকে দুর্নীতিমুক্ত করার জন্য দাগ ও হুলিয়া প্রথা এটা সম্রাট আকবর এটা চালু করেছিলেন সেই আলাউদ্দিন খলজির মতো। আর এইভাবে যে মনসবদারি প্রথাটাকে অনেকটা তিনি দুর্নীতিমুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এবার দেখো বেতন দেখে বুঝতে পারছো, কয়েন পিকচারে রাখা হয়েছে। বেতন হচ্ছে অর্থ। তো একটা কাজ, আমরা যখন একটা কাজ করব, কাজের বিনিময়ে অর্থ বা পারিশ্রমিক সেটা আমরা দাবি করে থাকি। আর সেই অর্থ বা পারিশ্রমিক যদি সঠিক না পাওয়া যায় তখনই কিন্তু সেই কাজটা করার যে ইচ্ছা বা প্রবণতা আমরা হারিয়ে ফেলি। তাহলে অর্থটা হচ্ছে অনেকটা সে কাজটা ভালো হবে না মন্দ হবে তার উপর নির্ভর করে থাকে। তো এই যে যাদেরকে মনসব দান করা হতো, এই মনসব দানদের রাজাকে বা সম্রাটকে বেতন দিতে হতো। আর এই বেতন অনেক সময় কি করত, অনেক সময় নগদ অর্থে দিত, যে ডাইরেক্ট যে মুদ্রার মাধ্যমে সে বেতন দিত, বা অনেক সময় কি করত, সে বেতন নগদ অর্থে বেতন না দিয়ে সেই জায়গাতে জায়গির দান করত বা জমি দিত। বলতো কি যে
যে পরিমাণে এই জাট ও শহর এই দুটোর ভিত্তিতে যে বেতনটা সে পাবে, সে বেতনটা সে জায়গির থেকে ভূমি রাজস্ব কালেকশন করে এবং বাকিটা সে দিল্লি দরবারে সে পাঠাবে, এটা কিন্তু ঠিক হয়ে যেত। তো এটাই বোঝাতে চাইছি কি যে মনসবদারি ব্যবস্থায় মনসবদারদের বেতন দেওয়া হতো দুই ভাবে। এক হচ্ছে নগদ অর্থে বেতন প্রদান করা হতো, আর দুই নম্বর হচ্ছে জমির বন্দোবস্তের মাধ্যমে বেতন প্রদান করা হতো। তো এই দুই ভাবে বেতন দেওয়া হতো মুঘল যুগে, মনসবদারদের দুই ভাবে বেতন দেওয়া হতো। তো নগদ অর্থে যে বেতন দেওয়া হতো সেটাকে বলা হতো মনসবদারি নগদি। মনসবদারি নগদি, তোমরা প্রত্যেকে এটা নোট করে নিতে পারো। অনেক সময় এই অবজেক্টিভ তোমাদের যদিও সেকেন্ড সেমিস্টারে অবজেক্টিভ অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু এই সমস্ত যে কোশ্চেনগুলো অনেক কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনগুলো আসে কি যে নগদ অর্থে যে বেতন প্রদান ওটাকে কি বলা হতো, যে মনসবদার ই নগদি। তো সেই হিসাবে এটা রাখতে পারো, বা তোমরা যখন নোট তৈরি করবে তখন এই সমস্ত জিনিসগুলো দিলে খুব ভালো হবে, নোটটা খুব ভালো হবে। তো তারপরে হচ্ছে দেখো যে জমি বন্দোবস্তের মাধ্যমে বেতন প্রদান, সেটাকে হচ্ছে আবার এখানে আমি লিখেছি কি যে তনখা জায়গির এবং ওয়াতন জায়গির। তো তনখা জায়গির মানে হচ্ছে যে সমস্ত মনসবদারদের যে ভূমি দান করা হতো যে বেতনের পরিবর্তে, তাদেরকে বলা হতো যে জমিটা দান করা হতো সেটাকে বলা হতো তনখা জায়গির, অর্থাৎ বেতনের পরিবর্তে যে জমি। ঠিক আছে। আবার অনেক সময়তে যে অনেক উচ্চপদস্থ কর্মচারী বা শাহজাদা বা অনেককে যে বংশক্রমিক ভাবে যে জমি দান করা হতো, তো এই যে বংশক্রমিক ভাবে যে জমি দান করা হতো সেটাকে বলা হতো ওয়াতন জায়গির। এটা হচ্ছে বংশক্রমিক ভাবে যে জমি যেটা দান করতেন সম্রাট, সেটাকে বলা হতো ওয়াতন জায়গির। তবে একটা জিনিস মনে রাখবে যে এই যে জমি বন্দোবস্ত বা জায়গির দান করা হচ্ছে, এই জায়গিরটা হচ্ছে তাদেরকে যে বেতনের পরিবর্তে দেওয়া হলো, আসল জমির মালিক কিন্তু ছিল সম্রাট, মুঘল সম্রাটরা, অর্থাৎ তারা সেই জমির মালিক ছিলেন। তাকে শুধুমাত্র এই বেতনের পরিবর্তে তাকে জমি থেকে যে ভূমি রাজস্ব কালেকশন করার দায়িত্বটা দেওয়া হয়েছিল, কিন্তু জমির মালিক হিসাবে তাকে প্রদান করা হয়নি। অর্থাৎ জমির মালিক ছিল মুঘল সম্রাটরা। তারা মনে করলে তাদেরকে সেই জমি থেকে তাদেরকে উৎখাত পর্যন্ত করতে পারতেন। এবং একটা জমি থেকে দেখো যে অনেক সময় কি হয় কি যে তার বেতন হচ্ছে, ধরো কি যে তার বেতন 10,000 টাকা, তাহলে সেই জমি থেকে সে খাজনা উঠছে সেখানে হচ্ছে 12,000 টাকা। তাহলে যে 2,000 টাকা যে এক্সট্রা যেটা সে ভূমি রাজস্ব হিসাবে সংগ্রহ করেছে, সেই 2,000 টাকা সেটা হচ্ছে দিল্লির যে কোষাগারে সেখানে পাঠাতে হতো। তো সেক্ষেত্রে দেখো যে প্রধান যে মালিক হিসাবে এখানে কে প্রমাণিত হলো কি যে সম্রাট আকবরী, অর্থাৎ মুঘল সম্রাটরাই ছিল এই জমির মালিক। তো সেক্ষেত্রে এই ধরনের সিস্টেম ছিল। অনেক সময় জায়গিরদারদের তাকে জমি পরিবর্তন করা হতো, 2 বছর এই জমিতে থাকলো, তারপরে আবার তার জমি অন্য জমি দেওয়া হলো, এই ধরনের পরিবর্তনগুলো করতে পারতো। অর্থাৎ এক কথায় বলতে পারো যে মুঘল সম্রাটরা এতটাই বিচক্ষণ ছিলেন যে কোনো কিছুকে একেবারে ছেড়ে দেয়নি, যে এই মনসবদারদের হাতে সমস্ত কিছু ছেড়ে দেয়নি, সমস্ত কিছু নিজের হাতে রেখে সেই কাজটা কর্মটা সম্পন্ন করেছিল। তো মনসবদারি যে প্রথা এটা যাতে দুর্নীতিমুক্ত না হয়ে পড়ে সেই জন্য এই ধরনের ব্যবস্থাগুলো মুঘল সম্রাটরা করেছিল। এরপরে দেখো যে অধিকার, এই অধিকার বৈশিষ্ট্যটাকে আলাদাভাবে আর বলার সেই ধরনের কোনো কিছু নেই। আমি প্রথম থেকে বৈশিষ্ট্য যে প্রথম যে নিয়োগ রীতি ওখানেই প্রথমেই আমি বলেছিলাম যে মনসবদারি প্রথায়
বংশানুক্রমিক কোনো প্রকার সিস্টেম নেই। এই সমস্ত কিছু নিয়োগের সমস্ত কিছুর মূলে রয়েছে সম্রাট স্বয়ং। সম্রাট যাকে মনে করবে তাকে সেই পদে বহাল রাখতে পারবে। অতএব এক্ষেত্রে বলতেই পারো যে অধিকার, এই মনসবদারিতে অধিকার কারো চিরদিনের জন্য ছিল না, ব্যক্তিগত কারো অধিকার ছিল না, সমস্ত কিছু ছিল সম্রাটের হাতে। অতএব কোনো যদি মনসবদারের মৃত্যু ঘটত, সেক্ষেত্রে সেই মনসবদারি পুরোপুরি ভাবে চলে যেত কার হাতে? সম্রাটের হাতে। সম্রাটের হাতে সেটা পুরোপুরি ভাবে চলে যেত সম্রাটের হাতে, সে যদি মারা যেত। অতএব সেক্ষেত্রে কি হতো, সে মারা গেল তার মানে নয় কি যে তার ছেলে সেই পদটা পাবে, এই ধরনের কোনো কিছু নয়। তার ছেলে বা মেয়ে পদটা পাবে এই ধরনের কিছু নেই। অর্থাৎ কোনো মনসবদার যদি মারা যেত, তাহলে তার ছেলে মেয়েকে হয় ভিক্ষা বৃত্তি গ্রহণ করতে হতো, না অন্য কোনো বৃত্তি গ্রহণ করতে হতো। এক্ষেত্রে সে পদের প্রতি কোনো মতে সে জোরপূর্বক অধিকার দাবি করতে পারতো না কি যে সম্রাট আমার বাবা মনসবদার ছিল, অতএব আমাকে সেই ভূমি রাজস্ব ভোগ করার অধিকার দেন, বা আমাকে সেই পদমর্যাদায় আমাকে দেন, এটা কখনোই বলতে পারতো না। তবে অনেক সময় কি হতো, রাজার তো বোন, রাজা বা সম্রাটও তো একজন মানুষ। অতএব একজন মনসবদার যখন মারা যেত, তার পরিবার যে একেবারে বেকার হয়ে যাবে, এই দিকটাও সম্রাট অনেক সময় দেখতো। সেটা হচ্ছে সহানুভূতির মাধ্যমে। এটা জোরপূর্বক বা বাধ্যতামূলক কিছু ছিল না, সেটা সহানুভূতির মাধ্যমে সেটা দেখতো কি হ্যাঁ মনসবদারটার পরিবারটা বেকার হয়ে যাবে, আমাকে একটু সাহায্য করতে হবে। তখন কি করত, তাকে কম পদমর্যাদা সম্পন্ন কোনো একটা পদ তাকে দিত, সেই কর্মটা করে তার যে সংসার চালানোর জন্য তাকে কোনো একটা কর্ম দিত। সেটা যে দিতে হবে সেটা নয়, অন্য কোনো কাজও একটা দিতে পারত। এইভাবে যে একটা যে একেবারে একটা সংসার যেখানে বেকার হয়ে যাচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই সংসারটাকে এইভাবে সম্রাট বাঁচাতে পারতেন। সেক্ষেত্রে কোনো প্রকার যে বাধ্যতামূলক কিছু ছিল না। অতএব বলতে পারো যে মনসবদারি যে প্রথা বা মনসবদারি ব্যবস্থা বা মনসবদারি যে পদ, এই পদটার প্রতি অধিকার একজনেরই ছিল, সেটা হচ্ছে সম্রাট। অর্থাৎ এই মনসবদারি প্রথার পদটার অধিকার ছিলেন স্বয়ং সম্রাট। এই অধিকারটা ব্যক্তিগতভাবে কেউ ছিল না। তো এই ছিল মনসবদারি প্রথার যে বৈশিষ্ট্য। আমরা মনসবদারি প্রথাটা কি, উদ্দেশ্য, বৈশিষ্ট্যগুলো জানলাম, এবং এই বৈশিষ্ট্যর মধ্যে দিয়েই যে জাত ও সওয়ার কি সেটাও আমরা জানলাম, এবং এর মধ্যে দিয়ে যে মনসবদারি প্রথার যে সারমর্মটা কি, সঠিক যে অর্থটা কি, সেটা আমরা জানতে পারলাম। তোমাদের যদি এই ক্লাসের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে এলিট ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।